বিএনপি এবার সরকার গঠনের পর একের পর এক চমক দেখাচ্ছে। চমকটা দেখাচ্ছে মূলত নিয়োগের ক্ষেত্রে। মানুষ যেসব প্রেডিকশন করছে, যেসব ধারণা করছে, বিএনপির নিয়োগের পর সেই সব প্রেডিকশন, সেই সব ধারণা অনেকাংশেই ভুল প্রমাণিত হচ্ছে। যেমন ধরেন যে বিএনপি যে ক্যাবিনেটটি গঠন করলো, অনেকেই অনেক ধরনের প্রেডিকশন করেছিলেন, অনেক ধরনের কথা বলেছিলেন। আমরা দেখলাম বিএনপি 25 জন পূর্ণমন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রী নিয়ে একটা ক্যাবিনেট গঠন করলো, যার মধ্যে 41 জনই প্রথমবারে মন্ত্রী হয়েছেন, মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী হয়েছেন, বাকি 8 জনই আগের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন। অর্থাৎ মানুষের যে ধারণা যে বিএনপি অভিজ্ঞ অনেককেই নেবেন, আমরা দেখলাম বিএনপি অভিজ্ঞ অনেককে নিয়ে নেই। চিফ হুইপ কে হবে, হুইপ কে হবে, এইসব নিয়ে মানুষ যেসব ধারণা করেছিল যে বিএনপি সম্ভবত 7-8 বার নির্বাচিত কোনো এমপিকে হুইপ করবেন, কিংবা আগে যিনি হুইপ ছিলেন তাকে করতে পারেন, আগের বার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদেরকে করবেন। আমরা দেখলাম কি বিএনপি একেবারে এমন কয়েকজনকে হুইপ করেছেন যার মধ্যে শুধুমাত্র আশাবুদ্দিন নিজামটাই হচ্ছে পরিচিত মুখ, বাকি সবাই অবশ্যই পরিচিত, কিন্তু হচ্ছে মানে যেসব নামগুলো আলোচনায় ছিল সেগুলো এই নামগুলো খুব একটা বেশি আলোচনায় ছিল না। অর্থাৎ বিএনপি এবার আউট অফ দ্য বক্স কিছুটা চিন্তা করছে, বা মানুষের ধারণার বাইরে গিয়ে বিএনপি কিছু নিয়োগ দিচ্ছে, বা তাদের বেশিরভাগ নিয়োগই এরকমই হচ্ছে। এটা তো গেল একটা। এবার সংসদের অধিবেশন বসছে আগামী 12ই মার্চ, এবং বিএনপিকে প্রথম অধিবেশনেই স্পিকার নির্বাচন করতে হবে। এবং স্পিকার নিয়েও মানুষ যখন আগের প্রেডিকশনগুলো ভুল প্রমাণিত হইল বা অনেকাংশে মিলে নেই, মানুষ আসলে স্পিকার নিয়েও আসলে আমি যতজনকে জিজ্ঞাসা করছি যারা রাজনীতি বিষয়ে হচ্ছে খুব খোঁজ খবর রাখছেন, তারা আসলে বলছেন যে আসলে তারা প্রেডিকশন করতে পারছেন না। তবে দলীয় সূত্র মতে, ভেতরে তো দু একটি সূত্র সবারই থাকে, সূত্র মতে কয়েকটি খবর জানা গেছে। বিএনপির স্পিকারের তালিকায় মোটামুটি একটা লিস্ট রয়েছে এবং বিএনপি প্রায় চূড়ান্ত করে ফেলেছে। আমি যতটুকু জানতে পেরেছি 4 জনের নাম, এই 4 জনের থেকেই একজন স্পিকার হবেন, এবং বিএনপি ওই প্রথম অধিবেশনেই স্পিকার বিষয় নির্বাচন হবে, এবং বিএনপি যার তালিকা নাম দেবে তিনি আসলে স্পিকার হয়ে যাবেন, সরকার দলীয় স্পিকার তিনি হবেন, এবং হচ্ছে সরকার দল থেকে স্পিকার হবে, তো তিনি স্পিকার হবেন। এবং এই নামে আমি 4 জনকে এখন পর্যন্ত পেয়েছি, সূত্র মতে বলেন, তারপরে বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে সবকিছু মিলিয়ে। কেননা স্পিকার কোনো নতুন লোক দেওয়ার অপশন নেই, স্পিকার দিতে হবে একজন বাংলাদেশের সংসদ বিষয়ে ভালো অভিজ্ঞতা রয়েছে, সাবেক নির্বাচিত সাংসদ এরকম একজন, এমনকি আইন বিষয়ে খুব ভালো বোঝেন, কিংবা আগে এমপি নির্বাচিত না হইলেও কিংবা আগে সংসদে না গেলেও বাংলাদেশের সংসদীয় যে কার্যক্রম, বাংলাদেশের আইন কানুন এগুলো ভালো বোঝেন, এরকম একজন আসতে পারেন। তো আমি প্রথমে যে নামটা বলবো তিনি হলেন ওসমান ফারুক, ডক্টর ওসমান ফারুক। 2001 সালে তিনি প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন কিশোরগঞ্জ 4 আসন থেকে। এরপর আমরা দেখলাম ওইবারই তিনি শিক্ষামন্ত্রী হয়ে গেলেন, এবং সেবার খুব সফলভাবে তিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। আমরা তো অনেকে এহসানুল হক মিলনের নাম জানি, এবং তিনি একজন ড্যাশিং শিক্ষামন্ত্রী হিসাবে বা শিক্ষা প্রতিমন্ত্রী হিসাবে অনেকেই আমরা তাকে চিনি। এবারও তাকে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে এহসানুল হক মিলনকে, কিন্তু তিনি যার অধীনে বা যে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন ডক্টর ওসমান ফারুক। এবং ওসমান ফারুককে নিয়ে আমি অনেকবার বলেছিলাম যে তিনি আসলে বড় কোনো পদে আসতে পারেন। এবার বিএনপি যে লিস্ট, স্পিকার পদের জন্য যে লিস্ট, সেই লিস্টে ওসমান ফারুকের নাম রয়েছে, এবং তাকে স্পিকার করা হতে পারে এরকম গুঞ্জন অনেক বেশি শোনা যাচ্ছে। এবং তার অভিজ্ঞতা বলেন, তার অন্যান্য কানেকশন বলেন, তার শিক্ষাগত যোগ্যতা বলেন, সেই দিক থেকেও তাকে একজন একেবারে হেভিওয়েট ক্যান্ডিডেট হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পিকার পদের জন্য। আমার কাছে মনে হচ্ছে বিএনপি তাকে বাছাই করার সম্ভাবনা অনেক বেশি, কেননা তার শিক্ষাগত যোগ্যতা, তার পূর্বের অভিজ্ঞতা, মন্ত্রণালয় চালিয়েছেন, এমনকি বাংলাদেশের সংসদ বিষয়ে বা রাজনীতি বিষয়ে, এবং বিএনপির বড় পর্যায়ে রয়েছে, উচ্চ পর্যায়ে সম্ভবত ভাইস চেয়ারম্যান এরকম একটি পদে রয়েছে, মানে বড় সড় নেতা। খুব বেশি আলোচনায় না থাকলেও ডক্টর ওসমান ফারুক কিন্তু শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক প্রাজ্ঞতা, আগে এই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা দিয়ে কিন্তু তিনি এই পদটিতে খুব ভালো করতে পারেন, এবং তাকে খুব ভালোভাবে বিবেচনা করা হচ্ছে। আরেকজন যার নাম অনেক শোনা যাচ্ছে, আমিও সূত্র মতে জানতে পেরেছি, পত্রিকাগুলো তাকে নিয়ে রিপোর্ট করছে, কিন্তু আমার কাছে খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে না, কেননা ইতিমধ্যেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। হাফিজ উদ্দিন আহমেদ চৌধুরী, তিনি সম্ভবত এইবার নিয়ে 8 বার এমপি নির্বাচিত হয়েছেন, ভোলা 2 আসন থেকে 8 বার বা 7 বার এমপি নির্বাচিত হয়েছেন। ওই আসন থেকে তিনি এরশাদের আমল থেকে নির্বাচন করেন। 1986, 88 দুটা নির্বাচনই তিনি করেছেন, 91, তারপরে 96-তে যে দুটা নির্বাচন, সববারই তিনি প্রায় এমপি হয়েছেন, শুধুমাত্র শেখ হাসিনার নির্বাচনগুলো ছাড়া।
সেই হাফিজ উদ্দিন আহমেদ একজন বীর বিক্রম, একজন মুক্তিযোদ্ধা এবং সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এবং হচ্ছে তাকে এবার মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। কিন্তু আমার কাছে মনে হচ্ছে তাকে যেহেতু মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, তাকে এই বিষয়ে খুব বেশি বিবেচনা করা নাও হতে পারে। আবার একজন প্রাজ্ঞ, একজন অভিজ্ঞ সাংসদ হিসাবে তাকে হয়তো বিবেচনা করা হতে পারে, এবং তিনি সংবিধান বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন এবং রাজনীতিও খুব ভালো বোঝেন, এবং বিএনপির যদিও তার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও তিনি রাজনীতিতে খুব সফলভাবে টিকে রয়েছেন এবং মন্ত্রিত্ব পেয়েছেন। সেই জায়গা থেকে তাকে বিবেচনা করছে। আমি আসলে যদি এককভাবে পত্রিকার রিপোর্ট দেখে এই তালিকাটি তৈরি করতাম, আমি আসলে তার নামটা রাখতাম না। কিন্তু আমি যখন যে একটা সূত্রের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলাম, তখন আমি শুনলাম যে এই নামটিও দেখি হচ্ছে ভেতরে আলোচনা হচ্ছে এই নামটি নিয়ে। সেই কারণেই আমি হাফিজ উদ্দিন আহমেদকেও একটা পসিবিলিটি রাখছি যে তাকেও করা হতে পারে। তবে ওসমান ফারুক আর তার সঙ্গে যদি কম্পেয়ার করেন, ওসমান ফারুকের সম্ভাবনা খুবই বেশি। 3 নম্বরে যে নামটি, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, নরসিংদী 2 আসন থেকে বেশ কয়েকবার, সম্ভবত 5 বার এমপি নির্বাচিত হয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং শিক্ষাগত যোগ্যতা বলেন, দলীয় নেতা হিসাবে বলেন, অভিজ্ঞ সংসদ হিসাবে বলেন, সব দিকে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আগে তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। 2001 সালে বিএনপি যখন ক্ষমতায় এসেছিল, তখন তিনি সম্ভবত প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ঘুরে ঘুরে 2-1টি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছিলেন। সেই জায়গা থেকে তার অভিজ্ঞতা বলেন, দলীয় প্রাজ্ঞতা বলেন, রাজনৈতিক প্রাজ্ঞতা বলেন, এবং সংবিধান বিষয়ক অভিজ্ঞতা বলেন, এবং সংবিধানের জানাশোনা বলেন, তারপরে সংসদীয় যে কাঠামোতে সংসদটা চলে, 5 বার তিনি এই নিয়ে 5 বার তিনি সংসদে যাচ্ছেন, অর্থাৎ সেটা আসলে তাকে আর কেউ শেখানোর কিছু নেই। সেই জায়গা থেকে একজন অভিজ্ঞ রাজনৈতিক হিসাবে তাকে আসলে খুব হাইলি বিবেচনা করা হচ্ছে, এবং তিনি স্পিকার হইতে পারেন এরকম কথা খুব জোরে সোরে শোনা যাচ্ছে। কিন্তু বিএনপি হয়তো তাকে অন্য কোনো বড় পদের জন্য বিবেচনা করতে পারেন, যেমন কি রাষ্ট্রপতির জন্য বিবেচনা করতে পারেন, সংসদীয় উপনেতা পদের জন্য বিবেচনা করতে পারেন। স্পিকার অবশ্যই একটা বড় পদ, কিন্তু তারপরেও বিএনপি হয়তো তাকে অল্টারনেটিভ আরো অন্য কোনো পদের জন্য বিবেচনা করতে পারেন সেই জায়গা থেকে, অথবা তাকে স্পিকার পদেও রাখতে পারেন। অর্থাৎ বিএনপি এখান থেকে সিদ্ধান্ত নেবেন যে হচ্ছে এই কয়েকজন থেকে কাকে করবেন। সেই জায়গায় আব্দুল মঈন খানের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে তিনি আসলে খুব ভালোভাবে এগিয়ে রয়েছেন। এরপরে একজন আইনজ্ঞ ব্যক্তি, যাকে নিয়ে স্পিকার পদে অনেক বেশি আলোচনা হচ্ছে এবং তিনি স্পিকার হতে পারেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তবে তিনি প্রথমবার এবার এমপি নির্বাচিত হয়েছেন বরিশালের একটি আসন থেকে। তার নাম হলো জয়নুল আবেদিন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে আইন পেশায় দীর্ঘ সম্পৃক্ততা ও সংবিধান ও সংসদীয় সংবিধান বিষয়ে দক্ষতার কারণে তিনিও আলোচনায় রয়েছেন। এই যে যার কথা বললাম জয়নুল আবেদিন, তিনি আসলে দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ল প্র্যাকটিস করছেন এবং অনেক বড় বড় মামলা তিনি লড়েছেন। তিনি বেগম খালেদা জিয়ার আইনজীবী ছিলেন, তিনি তারেক রহমানের মামলার আইনজীবী ছিলেন। সব মিলিয়ে তার অভিজ্ঞতা বলেন, তার আইন বিষয়ে দক্ষতা বলেন, সব মিলিয়ে, এবং হচ্ছে সংবিধান বিষয়ে তার দক্ষতা বলেন, এগুলোকে মিলিয়ে অনেকে তাকে অনেক বেশি এগিয়ে রাখছেন। এবং শুরু থেকেই শোনা যাচ্ছে এই ব্যক্তিকেই স্পিকার পদে সবচেয়ে বেশি এগিয়ে রাখছেন বিএনপির নেতা কর্মীরা, কিংবা ইন্টারনালিও নামটি অনেক বেশি শোনা যাচ্ছে। কিন্তু দিন যত ঘনিয়ে আসছে, ততই আসলে তালিকা ওলট পালট হতে শুরু করছে। প্রতিদিনই নতুন নতুন নাম ওঠা শুরু হয়েছে। সেই জায়গা থেকে কখনো জয়নুল আবেদিন বাদ যাচ্ছেন, কখনো নতুন কেউ যুক্ত হচ্ছেন। যেমনটা বিএনপির মন্ত্রী পরিষদের মতো অনেকের নাম এসেছে, কিন্তু আমরা দেখলাম শেষ পর্যন্ত অনেকেই টিকলো না, 41 জন নতুনকে নিয়োগ দিয়ে দিল। তবে স্পিকার পদে আমি যদি এই 4 জন থেকেও যদি আরেকটু কমাতে বলেন, আমি বলবো ডক্টর ওসমান ফারুক, আব্দুল মঈন খান এবং জয়নুল আবেদিন, এই 3 জনের একজন স্পিকার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর বাইরেও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তিনি স্পিকার হতে পারেন এরকম কথাবার্তা শোনা যাচ্ছে, অন্তত দলীয় সূত্র মতে। দেখা যাক কে হয়। 12ই মার্চ প্রথম অধিবেশনেই বিএনপি স্পিকার নির্ধারণ করবে, সেদিনই আমরা জেনে যাব। তবে আমি মোটামুটি আপনাদেরকে 80% শিওরিটি দিতে পারি যে হচ্ছে এখান থেকেই একজন স্পিকার হচ্ছেন। এর বাইরে আসলে খুব বেশি অপশন বিএনপির হাতেও নাই। সরকার একটা বড় সিদ্ধান্ত এবং ভালো সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে 5টি দেশের হাই কমিশন থেকে হাই কমিশনারকে ক্লোজ করে নিয়েছে, এবং সেই 5টি দেশের হাই কমিশনারদের মধ্যে এমনও আছেন যার বিরুদ্ধে উগ্রবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
যিনি হাইকমিশন অফিসে বসে পাকিস্তানপন্থী নানা কার্যক্রম ওপেনলি করেছেন। বিভিন্ন না, একটি ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এরকম অভিযোগ অনেক দিন থেকে শোনা যাচ্ছিল। আরেকজন হাইকমিশনার রয়েছেন যিনি বিদেশে বসে থেকে, আওয়ামী লীগের সময় বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে, বিভিন্ন ধর্মীয় ন্যারেটিভ তৈরি করে নিজের ওই রাষ্ট্রদূতের জায়গাটা বাগিয়ে নিয়েছিলেন প্রফেসর ইউনূস সরকারের মাধ্যমে। এই ব্যাপারগুলো মেটিকুলাস ডিজাইনে করা হয়েছিল প্রফেসর ইউনূসের আমলে। এবার নতুন সরকার এসেই একটা বড় সিদ্ধান্ত একযোগে নিয়েছে, 5 দেশ থেকে 5 রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে। আমার মনে হয়েছে যে এটা একটা দারুণ সিদ্ধান্ত, বিশেষ করে যুক্তরাজ্যের যিনি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি এত বিতর্ক তৈরি করেছেন এবং এত বিতর্ক তৈরি করে দেশকে এমনভাবে ডুবিয়েছেন প্রফেসর ইউনূসের আমলে, তাকে তো প্রত্যাহার করা এক ধরনের ফরজ হয়ে গিয়েছিল। দর্শক, চলুন একটু জেনে দেখি কাদেরকে প্রত্যাহার করা হলো, কেনই বা প্রত্যাহার করা হলো, সরকারের ভাষ্য কি, এই কর্মকর্তাদের পরবর্তী কার্যক্রম কি হবে। থাকবেন দর্শক, বলছিলাম একযোগে 5টি দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটা একটা বড় সিদ্ধান্ত এবং বড় সিদ্ধান্তটা সরকার একটা ভালো সিদ্ধান্তও নিয়েছে, এটাও বলছেন অনেক বিশ্লেষক। সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন, তাদের ছবি সহ তারা বলছে ফজল আনসারি সহ 5 রাষ্ট্রদূত হাই কমিশনার প্রত্যাহার। মুশফিক ফজল আনসারি খুবই গুরুত্বপূর্ণ। তিনি আওয়ামী লীগের সময় বিদেশে বসে থেকে আওয়ামী বিরোধী বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতেন। তার পুরস্কার হিসেবে প্রফেসর ইউনূসের আমলে তিনি রাষ্ট্রদূতের জায়গাটা বাগিয়ে নিয়েছিলেন। কাদের আর করা হলো, সেখানে বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যুক্তরাজ্য ও মেক্সিকো সহ মোট 5 দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে প্রত্যাহার করা হলো। যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তারা হলেন ডক্টর এম মাহফুজুল হক, মোহাম্মদ মইনুল ইসলাম এনডিসি, এম মুশফিকুল ফজল, ওই যে বলছিলাম মুশফিক ফজল আনসারি, এবং ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে প্রত্যাহার করে ঢাকায় বদলি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মিস আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এই যুক্তরাজ্যে নিযুক্ত এই ভদ্র মহিলা মিস যিনি আবিদা ইসলাম, তিনি এত বিতর্ক তৈরি করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার হিসেবে থাকা অবস্থায়, এত বিতর্ক তৈরি করেছেন যে বিতর্কের আসলে সীমা পরিসীমা নেই। তিনি অধ্যত্বের সর্বোচ্চ পর্যায়ে গেছেন এবং পাকিস্তানপন্থী অনেক কিছু করেছেন এরকম অভিযোগ প্রফেসর ইউনূসের আমলে একের পর এক আসলেও, বহু বিতর্কিত কর্মকাণ্ড করলেও তাকে প্রত্যাহার করা হয়নি। নতুন সরকার এসে সেটা বুঝেছে এবং তাকে প্রত্যাহার করে নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংশ্লিষ্ট রাষ্ট্রদূতগণ ও হাই কমিশনারকে অতি সত্বর মন্ত্রণালয়ে যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। তাদেরকে তো চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগকে। মুশফিক ফজল আনসারি, তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে কি সরকার তাদের চুক্তি বাতিল করছে না? তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে থেকেই যাবে? ব্যাপারটা কি সেরকম? এর আগে স্থানীয় সময় শনিবার, লন্ডনের সময় শনিবার, লন্ডনে উপস্থিত সাংবাদিকদের একটি সুখবর আছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, লন্ডনে দায়িত্বরত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকে দেশে প্রত্যাহার করা হয়েছে। এটা একটা সুখবর হিসেবে হুমায়ুন কবির বলছেন। তার মানে বুঝতেই পারছেন যে কথাগুলো অনুচ্চারিত, যে কথাগুলো বলছি না কিংবা বলতে চাইছি না, এই আবিদা ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে এবং বিশেষ একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করা, পাকিস্তানপন্থী মতাদর্শ প্রতিষ্ঠিত করা, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে আমরা আসতে দেখেছিলাম বিভিন্ন সময়, প্রফেসর ইউনূসের সময়, বিভিন্ন সময়। এবং অনেকেই অভিযোগ করেন যে প্রফেসর ইউনূস যে সকল ব্যক্তিকে বিদেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রদূত কিংবা হাই কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন তারা বেশিরভাগই জামাতপন্থী লোকজন, এরকম অভিযোগ বিএনপির তরফ থেকে বারবার করা হয়েছে এবং অন্যান্য তরফ থেকেও করা হয়েছে। আমি জানি না, নিশ্চিত নই যে তারা সত্যিই জামাতপন্থী কিনা। যদি জামাতপন্থী
হয়ে থাকে মানে হয়তোবা সেরকমই হবে। বিএনপির এই প্রত্যাহার করার ব্যাপার দেখে মনে হচ্ছে হয়তোবা সেরকমই হতে পারে। তবে প্রফেসর ইউনূস সরকার একটা নিরপেক্ষ সরকার হয়ে কেন বায়াসড হয়ে একটি দলের লোকজনকে বেশি সুযোগ সুবিধা দেবে, এই প্রশ্ন তো ছিলই, এই প্রশ্ন এখনও আছে। সামনে বহুদিন যাবৎ এই প্রশ্ন নিয়ে হয়তো গবেষণা চলবে যে তিনি মূলত কি করতে চেয়েছিলেন বাংলাদেশটাকে নিয়ে 1.5 বছরে, যদিও তার মিশনটা 1.5 বছরের ছিল না, ছিল 5, 7, 10 কিংবা 50 বছরের। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।